হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ড্রিম লাইফ জিওগ্রাফি ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমি চলে এসেছি তোমাদের কাছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি বলবার আগে তোমাদের কিছু কিছু বিষয় উপস্থাপন করা জরুরি বলে আমি মনে করি। দেখো, যে ভূমিকম্পের যে দেশ, তোমরা হয়তো অনেকেই জানো যে ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। কিন্তু কেন বলা হয় জানো? যে এখানে কিন্তু বছরে প্রায় ৭,৫০০ বারের কাছাকাছি ভূমিকম্প হয়, এবং যদি দিনের গড় বিচার করা যায় তাহলে দিনে প্রায় ২০ বার ভূমিকম্প হয়। কিন্তু বেশিরভাগ ভূমিকম্পই মৃদু প্রকৃতির, যার জন্য কিন্তু না কি হয়, যার জন্য কিন্তু ততটা জাপানে প্রভাব পড়ে না। তো আজকে আমরা দেখো যে ভূমিকম্প হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ অন্তর্জাত প্রক্রিয়াগুলোর মধ্যে একটা অন্তর্জাত প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি একটা আকস্মিক প্রক্রিয়া। কেন আকস্মিক প্রক্রিয়া বলছি? যে কারণ দেখো, এটা হচ্ছে কখনো বলে আসে না। এটা কি হচ্ছে, আমি এই যে এখন ভিডিওটা করছি, যে কোনো মুহূর্তে ভূমিকম্প অর্থাৎ আমরা কি কম্পন অনুভব করতে পারি। এবং এই যে বিভিন্ন রকম অন্তর্জাত প্রক্রিয়াগুলো, যে প্রক্রিয়াগুলো এখনো বিজ্ঞানী মহলে একটা অনুমান সাপেক্ষ, অর্থাৎ বিজ্ঞান মহল কিন্তু এখনো অনেক পৃথিবীর অভ্যন্তরীণ প্রক্রিয়া আছে যেগুলো সম্পর্কে বিশেষ কিছু জানে না। সেই তত্ত্বগুলোর মধ্যে বা সেই সমস্ত থিওরিগুলোর মধ্যে একটা বিষয় হচ্ছে ভূমিকম্প। এই যে ভূমিকম্প, এই ভূমিকম্পটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো ভূমির কম্পন। অর্থাৎ কি, যখন কি হবে, কোনো বাহ্যিক চাপের ফলে যখন হঠাৎ করে ভূমিটা কি হবে, ভূত্বকটা কি হবে বা ভূপৃষ্ঠটা কি হবে, যে দুলে উঠবে বা কম্পন অনুভব হবে, তখনই সেটাকে আমরা নর্মালি ভূমিকম্প বলে থাকি। দেখো, রোমান পুরাণ অনুযায়ী ভূমিকম্পের জন্য দায়ী বলা হয় অ্যাটলাসকে, আর এবং আমাদের ভারতীয় পুরাণ অনুযায়ী ভূমিকম্পের জন্য যে দায়ী তাকে বলা হয় হচ্ছে ভারতীয় পুরাণ অনুযায়ী বাসুকিনাগকে। তো ভূমিকম্প, দেখো, ভূমিকম্প হচ্ছে এমন একটা বিষয়, যে বিষয়টা কিন্তু আমাদের ছোট থেকে বড় যারাই থাকি না কেন, এটা আমাদের মধ্যে একটা আলাদাই একটা মানে একটা নাড়া দেয়। যে এই ভূমিকম্প হলো, একটা চট করে একটা মানসিক একটা এই ভূমিকম্প হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করে যে হচ্ছে উই আর এগেইন ভাইব্রেট, হ্যাঁ, বিভিন্ন রকমের পোস্ট থাকে। কিন্তু অ্যাকচুয়ালি ভূমিকম্প জিনিসটা কি, চলো দেখে নেওয়া যাক। দেখো, ভূমিকম্প হচ্ছে প্রাকৃতিক কারণ হতে পারে কিংবা অপ্রাকৃতিক, অর্থাৎ প্রকৃত দ্বারা হতে পারে বা মনুষ্য সৃষ্ট। প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে ভূ অভ্যন্তরে সৃষ্টি হওয়া যখন কোনো কম্পন, প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে ভূ অভ্যন্তরে সৃষ্টি হওয়া কোনো কম্পন যখন কি হচ্ছে, যে ভূত্বকে বা ভূপৃষ্ঠকে কি করছে, কম্পিত করে তুলছে, তখনই সেটাকে আমরা বলছি ভূমিকম্প। এই যে ভূমিকম্প প্রাকৃতিক বা অপ্রাকৃতিক, দেখো প্রাকৃতিক কেমন, যে হিমানি সম্প্রপাত বা ধস, কিংবা দেখা যাচ্ছে কি যে পাঁচ সীমান্ত বরাবর ভূমিকম্প হচ্ছে, এগুলো আমরা প্রাকৃতিক বলতে পারি। এবার মনুষ্য সৃষ্ট কি, দেখো পারমাণবিক বোমা বিস্ফোরণের জন্য আমাদের পারমাণবিক বোমা আমরা টেস্ট করি ফাটিয়ে, সেই বিস্তীর্ণ অঞ্চল হঠাৎ করে কেঁপে ওঠে। কিংবা আমরা বলতে পারি যে হচ্ছে ব্রিজ, আমরা দেখা যাচ্ছে জলধারার উপর একটা ব্রিজ তৈরি করছে, এবার জলের প্রচন্ড চাপে ব্রিজটা কি হচ্ছে, ভেঙে গেল এবং আশেপাশের অঞ্চল কিন্তু একটা কম্পন অনুভব হয়। তখন এই জায়গাগুলোকে কিন্তু আমরা বলতেই পারি ভূমিকম্পের এক একটা অংশ। ঠিক আছে, এইরকম ভাবে সাধারণত ভূমিকম্প হয়ে থাকে। এইবার যেটা আসছে, ভূমিকম্প সাধারণত মানে ভূ অভ্যন্তর থেকে, যেখানে ভূমিকম্প অনুভব, সেখান থেকে প্রায় ৩২ কিলোমিটার গভীরে ভূমিকম্প আমরা সাধারণত কি অনুভব করতে পারি, প্রায় ৩২ কিমি। ভূমিকম্প হচ্ছে একটা ক্ষণস্থায়ী ব্যাপার, যে এটা বলে আসবে না এবং কয়েক সেকেন্ড স্থায়ী হবে। কোন জায়গায় ভূমিকম্প হওয়ার যদি ২৪ ঘন্টা, অর্থাৎ কোন জায়গায় যদি একটা বড় ভূমিকম্প হওয়ার ২৪ ঘন্টার মধ্যে আবার ভূমিকম্প অনুভব হয় ২৪ ঘন্টার মধ্যে, তখন সেটাকে আমরা বলে থাকি আফটার শক। আমরা সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে দেয়, ও মাই গড, এগেইন আফটার শক। অ্যাকচুয়ালি এটা কিচ্ছু না। ২৪ ঘন্টার মধ্যে যদি কোনো জায়গায় বড় ভূমিকম্প হয়, ভূমিকম্প হওয়ার পর যদি ২৪ ঘন্টার মধ্যে আবার কোথাও
ক্ষণস্থায়ী মৃদু ভূমিকম্প অনুভব হয়ে থাকে তখন সেটাকে আমরা বলে থাকি আফটার শক। আর আগের যে ভূমিকম্পটা হয় সেটাকে আমরা বলে থাকি ফোর্স শক। ওকে, এইবার যেটা আসছে দেখো, গোটা পৃথিবীতে বছরে প্রায় 5 লক্ষ বারের কাছাকাছি ভূমিকম্প হয়, কিন্তু মজার কথা হচ্ছে এই যে 5 লক্ষ বার ভূমিকম্প হচ্ছে, এই 5 লক্ষ বারের মধ্যে মাত্র 500টার মধ্যে অতি তীব্র ভূমিকম্প, বাদ বাকি সবে মৃদু বা অনুভবযোগ্য, কিংবা কিছু কিছু ভূমিকম্প থেকে আমরা অনুভবই করতে পারি না। দেখা যাচ্ছে ঘুমিয়ে আছে, পরে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছ যে আজকে সকাল 8টার দিকে ভূমিকম্প হয়েছে বা 7টায় ভূমিকম্প হয়েছে, তখন তুমি ঘুমিয়ে আছো, তুমি নিজেই জানো না। এগুলো হচ্ছে অনুভবই করতে পারো না, অর্থাৎ আমাদের ইন্দ্রিয় অনুভবই পায় না এই ধরনের মৃদু ভূমিকম্প। তো আজকে আমি কিছু চার্ট করেছি, এই চার্টগুলো সম্পর্কে একে একে আমি ইনফরমেশন তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করবো। দেখো আমি কি কি আলোচনা করতে চলে যাই আজকে। দেখো প্রথমে ভূমিকম্প কি, ভূমিকম্প সম্পর্কে একটা মোটামুটি বেসিক ধারণা দিলাম। ভূমিকম্পের কেন্দ্র এবং কেন্দ্র কি, সিসমোলজি এবং সিসমোলজিস্ট বলতে কি বোঝো, প্লিস্টোসিসমিক জোন কি, ভূমিকম্পের তরঙ্গ কি, তার শ্রেণীবিভাগ, হোমোসিসমাল লাইন এবং আইসোসিসমাল লাইন। দেখো সবার প্রথমে আমি কেন্দ্র উপকেন্দ্র বলার আগে সিসমোলজি বা সিসমোলজিস্ট কি সেটা বলে রাখি। দেখো ভূমিকম্প সম্পর্কিত যে বিদ্যা, হ্যাঁ, বা ভূমিকম্প সম্পর্কিত যে সমস্ত বিদ্যা বা জ্ঞান, সেটাই হচ্ছে সিসমোলজি। আর যে সমস্ত বিজ্ঞানীরা এই সিসমোলজি সম্পর্কে আলোচনা করে তাদের বলা হয় সিসমোলজিস্ট। এই সিসমোলজি অর্থাৎ ভারতবর্ষের রুরকি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এই ভূমিকম্প সম্পর্কে পঠন পাঠন করা হয়। ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি, যে কারো যদি ভূমিকম্প নিয়ে জিওগ্রাফি পড়ার পর দেখা যায় ভূমিকম্প নিয়ে পড়বার ইচ্ছা থাকে, তাহলে তারা অবশ্যই এই সিসমোলজি নিয়ে অবশ্যই কি করতে পারে, পড়াশোনা করতে পারে। যেটাকে আমরা ভূমিকম্প সম্পর্কিত পঠন পাঠন যাদের, সেটা হচ্ছে সিসমোলজি। আর যারা এইটা নিয়ে আলোচনা করে তাদের বলা হয় কি সিসমোলজিস্ট। ওকে, এরপর চলে আসা যাক ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র। দেখো আমি এখানে একটা ছবি আঁকিয়েছি, এই ছবিটা অতটা ভালো হয়নি, তবু আমি বোঝানোর চেষ্টা করছি আর কি যতটা পারা যায়। দেখো যে ভূমিকম্পের কেন্দ্র আর আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে কি ভূমিকম্পের উপকেন্দ্র, তাই তো। ভূমিকম্পর উৎপত্তির নিশ্চয় কোনো না কোনো জায়গায় সোর্স আছে, তাই না। যেখানে ভূমিকম্পের উৎপত্তি হয় সেটাকে আমরা বলছি কি ভূমিকম্পের কেন্দ্র। যেমন কি এই জায়গাটায় আমি যদি ধরে নেই ভূ অভ্যন্তরের এই জায়গায় দেখা যাচ্ছে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে এই বিন্দুতে, তাহলে যে জায়গায় ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে সেই জায়গাটাকে আমরা বলছি ভূমিকম্পের কেন্দ্র। এই কেন্দ্রে ভূমিকম্পের সর্বপ্রথম অনুভূতি হয়, এই কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ প্রায় 32 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকতে পারে তার দূরত্বটা। বেনো গুটেনবার্গ এই ভূমিকম্পের কেন্দ্রে শ্রেণীবিভাগ করতে গিয়ে বলেছেন, বেনো গুটেনবার্গ তিনি বলেন যে তিনি 3টা জোনে ভাগ করেছেন, একটা অগভীর ভূমিকম্প, একটা মাঝারি ভূমিকম্প, আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি যে না একদম গভীর ভূমিকম্প। অগভীর যেটা সেটা কি ভূপৃষ্ঠ থেকে 70 কিমির মধ্যে যে সমস্ত ভূমিকম্পগুলোর হয় সেটাকে আমরা বলছি অগভীর ভূমিকম্প কেন্দ্র, মানে ভূপৃষ্ঠ থেকে 70 কিমির মধ্যে হবে। এই রকম যে ভূমিকম্পের কেন্দ্র লক্ষ্য করা যায়, প্রায় 85% ভূমিকম্পের কেন্দ্র এই ধরনের অনুভব করা যায়। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে মাঝারি ভূমিকম্পের কেন্দ্র। এটা কি ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 70 থেকে মোটামুটি প্রায় 300 কিমি গভীরতার মধ্যে কিন্তু ভূমিকম্পের কেন্দ্র অর্থাৎ লক্ষ্য করা যায়। এরকম রয়েছে মোটামুটি 12% ভূমিকম্প প্রায় 300 থেকে 70 কিমি গভীরতার মধ্যে লক্ষ্য করা যায়, 300 থেকে 700-র মধ্যে। ওকে, এবং 700-এর ঊর্ধ্বে যে সমস্ত ভূমিকম্পের কেন্দ্র লক্ষ্য করা যায় এটা খুব রেয়ার, সেটাকে আমরা বলছি একেবারে গভীর। এটা মোটামুটি গুরুমণ্ডলের কাছাকাছি এই ধরনের ভূমিকম্পের কেন্দ্র লক্ষ্য করা যায়। এটা মোটামুটি কত না প্রায় 3% ভূমিকম্প এই সমস্ত কেন্দ্রগুলো লক্ষ্য করা যায়। তাহলে ভূমিকম্পের কেন্দ্রে জানলে, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে সেটাই হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র। এরপর চলে আসে উপকেন্দ্র। দেখো ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে কি অবস্থিত, ভূপৃষ্ঠ অবস্থিত।
তাহলে ভূমিকম্পের কেন্দ্র থেকে তরঙ্গ উল্লম্ব আকারে যে জায়গায় গিয়ে সবার প্রথমে ধাক্কা খায়, দেখো আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে এই বিন্দুটাতে গিয়ে কি হচ্ছে, ধাক্কা খাচ্ছে। এই অংশটাতে যে জায়গাটাতে গিয়ে সর্বপ্রথম ধাক্কা খাবে সেটাকে আমরা বলছি কি, ভূমিকম্পের উপকেন্দ্র। সাধারণত এটা প্রায় 90 ডিগ্রি, মানে সমকোণে গিয়ে ধাক্কাটা খাবে। কেন্দ্র থেকে উপকেন্দ্র প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে যে জায়গায় গিয়ে তরঙ্গটা ধাক্কা খাচ্ছে সেটাকে আমরা বলছি উপকেন্দ্র। এই যে উপকেন্দ্র দেখতে পাচ্ছ, এই উপকেন্দ্রটা কি, এটা হচ্ছে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দিকে, অর্থাৎ উপকেন্দ্রের কেন্দ্রে কিন্তু ভূমিকম্পের যে তীব্রতা, সেই তীব্রতাটা কিন্তু সব থেকে কম থাকে, এবং কেন্দ্র থেকে এই তরঙ্গ যখন উপকেন্দ্রের দিকে যাচ্ছে তখন কিন্তু তীব্রতার পরিমাণ বাড়ছে। ঠিক আছে, আমি তরঙ্গের বিষয়টা নিয়ে যখন আলোচনা করব তখন এখানে অনেক কিছু ইনফরমেশন দেবার চেষ্টা করব। এবার চলে আসো যে এক কথায় কি উপকেন্দ্র বলতে কি বুঝলে, ভূমিকম্পের কেন্দ্র থেকে সোজাসুজি যেই জায়গায় কি 90 ডিগ্রি কোণে ভূমিকম্প গিয়ে তরঙ্গটা গিয়ে ধাক্কা মারছে যে বিন্দুতে, সেটাকে আমরা বলছি উপকেন্দ্র। তীব্রতা কেন্দ্র থেকে উপকেন্দ্রের দিকে সাধারণত বেশি হয়, কেন্দ্রে কম থাকে, উপকেন্দ্রে বেশি থাকে। এরপরে চলে যাও প্লেইস্টোসিসমিক জোন। এই জায়গাটাতে আমি কেন রেখেছি দেখো, ভূমিকম্পের ঠিক কেন্দ্র থেকে তরঙ্গ যখন উপকেন্দ্রে গিয়ে ধাক্কা মারছে, এই যে দেখতে পাচ্ছ যেই জায়গায় গিয়ে ধাক্কা মারছে সেই জায়গা থেকে যে সমস্ত জায়গায় ভূমিকম্পের তীব্রতাটা সব থেকে বেশি, আমি ধরেই নিচ্ছি যে এই জায়গায় ভূমিকম্পের তীব্রতাটা সব থেকে বেশি। দেখা যাচ্ছে এই অংশটাতে ভূমিকম্পের তীব্রতাটা সবচেয়ে বেশি। এই জায়গাটা যে জায়গায় ভূমিকম্পের, অর্থাৎ কেন্দ্র থেকে তরঙ্গ উপকেন্দ্রে গিয়ে ধাক্কা মারে যে জায়গায় ভূমিকম্পের তীব্রতাটা সব থেকে বেশি হবে, সেই জায়গাটাকে আমরা বলছি কি, প্লেইস্টোসিসমিক জোন। এই জায়গাটাতে না কি হয় না, এই জায়গাটাতেই কিন্তু সব থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু বেশি হয়। এর থেকে যত দূরের দিকে যাওয়া যাবে তত কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। তোমরা লক্ষ্য করে দেখবে, দেখা যাচ্ছে আসামে ভূমিকম্প হয়েছে, সেই জায়গায় রাস্তা ফেটে গেছে, নদীর গতিপথে পরিবর্তন হয়ে গেছে, এরকম বিভিন্ন ঘটনা আমরা খবরে শুনি। তো যে জায়গাটাতে ক্ষয়ক্ষতির পরিমাণ সব থেকে বেশি, অর্থাৎ তীব্রতার পরিমাণ সব থেকে বেশি, সেই জায়গাটাকে আমরা বলছি প্লেইস্টোসিসমিক জোন। এবার ওখান থেকে যত আমরা আমাদের এগুলা সাইডে আসছি তত কিন্তু তীব্রতার পরিমাণ কমছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু অনেক কমে যাচ্ছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে, আমি এই জায়গাটা একটু আলোচনা করে দিই আগে, হোমোসিসমাল লাইন এবং আইসোসিসমাল লাইন। দেখো হোমোসিসমাল এবং আইসোসিসমাল যে লাইনটা তোমরা শুনছো, এই টার্মটা কি, হোমোসিসমাল মানে ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্রে তরঙ্গ যাওয়ার পর যে জায়গায় একই সময় ভূমিকম্প সর্বপ্রথম অনুভব হবে, একই জায়গায় একই সময়। দেখা যাচ্ছে এই নির্দিষ্ট জায়গাগুলোর মধ্যে যেই জায়গায় দেখা যাচ্ছে এই জায়গায় 6টার দিকে অনুভব হয়েছে, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই বিন্দুগুলোতে যে সমস্ত জায়গাগুলোতে দেখা যাচ্ছে একই সময় ভূমিকম্প অনুভব হয়েছে, যে যে জায়গাগুলোতে একই সময় ভূমিকম্প অনুভব হয়েছে সেই জায়গাগুলো যদি আমি এরকম একটা রেখা দ্বারা টেনে দেই তখন সেটাকে আমরা বলছি কি, হোমোসিসমাল লাইন। বোঝা গেল? এরপর সমভূকম্পনকাল রেখা। আর আরেকটা যেটা রয়েছে আইসোসিসমাল লাইন। এই জায়গাগুলো খুব ভুল হয়। হোমোসিসমাল লাইনটা দেখতে পারলে যে একই সময় কি হচ্ছে, ভূমিকম্প অনুভব হচ্ছে, আর আইসোসিসমাল হচ্ছে ভূমিকম্পের সমান মাত্রা। বোঝা গেল? ভূমিকম্পের সমান যে মাত্রা বিশিষ্ট অঞ্চলগুলোকে যদি একটি রেখা দ্বারা যোগ করা হয়, যে কাল্পনিক রেখা পাওয়া যায় সেটাকে আমরা বলছি আইসোসিসমাল লাইন। বোঝা গেল? এই ছিল এই মেন টপিক। এবারে আমি আসবো হচ্ছে ভূমিকম্পের তরঙ্গ নিয়ে। তো তার আগে বলে রাখি যে দেখো, ভূমিকম্প যে জিনিসটা সেটা হচ্ছে সর্বপ্রথম ভূমিকম্প, হ্যাঁ, যে কিছু ইনফরমেশন শর্ট কোশ্চেন দিয়ে রাখি। দেখো, আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কি রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। ঠিক আছে, আন্তর্জাতিক সমীক্ষা কেন্দ্র। এরপরে তুমি যদি চাও ভূমিকম্পহীন দেশ, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যে ভূমিকম্পহীন দেশ সেটা কিন্তু কাকে বলা হয়? ভূমিকম্পহীন দেশ হচ্ছে ব্রাজিলকে বলে। কেন জানো? কারণ ওই সমস্ত জায়গার যে ভূমিরূপটা সেটা কানাডিয়ান, যেমন কানাডিয়া যেমন শিল্ড অঞ্চল রয়েছে, ব্রাজিলও ওই রকম এক ধরনের শিল্ড অঞ্চল দ্বারা ভূমিরূপটা গঠিত। যেমন আমাদের দাক্ষিণাত্যে যেমন ব্যাসাল্ট দ্বারা গঠিত, ওই ধরনের শিল্ড অঞ্চল দ্বারা গঠিত ওই অঞ্চলটা ব্রাজিল।
এই জন্য ওই সমস্ত জায়গার ভূমিরূপ ব্যাসাল জাতীয় ভূমিরূপে গঠিত এবং যথেষ্ট শক্তপুক্ত ভূমিরূপ হওয়ার জন্য এই জায়গায় কিন্তু ভূমিকম্পের ফলে কোনো মানুষের ক্ষয়ক্ষতি বা মৃত্যু এইরকম ঘটনা শোনা যায় না। এই জায়গার ভূমিরূপ যথেষ্ট কি হয়, শক্ত সামর্থ্যপূর্ণ এবং হার্ডি প্রকৃতির হয়। এবং এবার আসো ইউরোপের সব থেকে ভূমিকম্প প্রবণ দেশ কাকে বলা হয়, ইতালিকে, এটা মাথায় রাখবে। এরপরে তুমি চলে আসো যে এরপরে তুমি আসতে পারো যে ভারতবর্ষে সব থেকে ভূমিকম্প প্রবণ কিন্তু নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল, যেমন হিমালয় অঞ্চল, এই জায়গাগুলো কিন্তু বেশ ভূমিকম্প প্রবণ অঞ্চল। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি, ভূমিকম্প সর্বপ্রথম কারা অনুভব করতে পারে। দেখো, ভূমিকম্প পূর্বাভাস পাওয়া যায়। পূর্বাভাস এখনকার দিনে যত দিন যাচ্ছে প্রযুক্তি বদলে যাচ্ছে। বর্তমানে ভূমিকম্প যে যন্ত্রটি একটি আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব হয়েছে সেটা হচ্ছে টিলটামিটার যন্ত্র। ভূমিকম্প সম্পর্কে আগাম পূর্বাভাস দিতে পারে যে ভূমিকম্প আসার একটা সম্ভাবনা রয়েছে। এর ফলে কি অনেকটা বিপদ থেকে আমরা কি করতে পারি, সাধারণ মানুষকে বাঁচানো কিন্তু সম্ভব হয়, তথা পৃথিবীকে বাঁচানো সম্ভব হয়। এটা হচ্ছে টিলটামিটার নামক যন্ত্র। এরপরে দেখো যে এরকম একটা কিন্তু প্রাণীও রয়েছে, যে প্রাণীটা কিন্তু কি হচ্ছে ভূমিকম্প সম্পর্কে আগাম পূর্বাভাস দিতে পারে। সেটা কি, কেঁচো। কেঁচো হচ্ছে কিন্তু ভূমিকম্প সম্পর্কে আগাম পূর্বাভাস দিতে পারে। আবার কি, জোকও কিন্তু ভূমিকম্প সম্পর্কে কিন্তু আগাম পূর্বাভাস দিতে পারে। এবার চলে আসি আমি আমার মেন পয়েন্টে। দেখো বলছে ভূমিকম্পের তরঙ্গ। ভূমিকম্পের তরঙ্গ কি, দেখো ভূগর্ভের অভ্যন্তরে কম্পন যখন ঢেউ বা তরঙ্গের আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে তখনই সেটাকে আমরা বলছি কি তরঙ্গ। এই তরঙ্গটা কি জলের যে ঢেউ বা তরঙ্গ তার মতো, কিন্তু এই তরঙ্গটা কিন্তু অদৃশ্য তরঙ্গ। এই তরঙ্গ কিন্তু ভূ অভ্যন্তরে এই তরঙ্গের বেগটা কিন্তু সব থেকে বেশি। ভূবিজ্ঞানী জন মিশেল 1755 সালে তিনি কি করেন, তিনি সর্বপ্রথম লিসবনে একটা ভূমিকম্প সম্পর্ক জানতে পারেন যে সেখানে ভূমিকম্প হয়েছে। সেই ভূমিকম্পের কারণ খুঁজতে গিয়ে লিসবনে তিনি সর্বপ্রথম ভূমিকম্পের তরঙ্গের ধারণা পান এবং সেই থেকেই ভূমিকম্পর পেছনে যে তার তরঙ্গ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই তরঙ্গ সম্পর্কে তিনি আলোকপাত করেন। তিনি কি বলেন যে দেখো, তরঙ্গ জিনিসটা কি, যে তুমি একটা পুকুরের মধ্যে ঢিল মারলে, এবার ঢিল যখন মারছো দেখতে পাচ্ছ মাছ পুকুরে যদি ঢিলটা পড়ে সেটা ঢেউ বা তরঙ্গের আকারে কিন্তু একদম কিনারায় গিয়ে এসে ঠেকে। ঠিক সেরকম কেন্দ্রে যে কম্পনটা তৈরি হচ্ছে, এই কম্পনের ফলে ঢেউ বা তরঙ্গের আকারে এই কম্পনটা কি করছে, কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে পড়তে সাহায্য করছে যে তরঙ্গগুলো, সেই তরঙ্গকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটাকে বলছি দেহ তরঙ্গ আর আরেকটাকে বলছি পৃষ্ঠ তরঙ্গ। এই দেহ তরঙ্গটা কি, ভূ অভ্যন্তরে অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে যে তরঙ্গটা কঠিন তরল গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে উপকেন্দ্রে এসে ধাক্কা মারছে সেটাকে আমরা বলছি কি দেহ তরঙ্গ। আর পৃষ্ঠ তরঙ্গটা হচ্ছে, এই পৃষ্ঠ তরঙ্গ হচ্ছে ভূপৃষ্ঠে ধাক্কা খাওয়ার পর অর্থাৎ উপকেন্দ্রে ধাক্কা খাওয়ার পর যে তরঙ্গটা পার্শ্বীয় বা অনুভূমিক তরঙ্গ রূপে ভূপৃষ্ঠ বরাবর প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা বলছি পৃষ্ঠ তরঙ্গ। এবার দেখে নেওয়া যাক দেহ তরঙ্গকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা পি তরঙ্গ, একটাকে আমরা বলছি এস তরঙ্গ। দেখো, পি তরঙ্গ যেটা, সেটাকে আমরা বলছি প্রাইমারি ওয়েভ বা প্রাথমিক তরঙ্গ। এই প্রাথমিক তরঙ্গটা কি না, এই তরঙ্গ, এটাকে কেন প্রাথমিক বলছি, কারণ এই তরঙ্গ সর্বপ্রথম কিন্তু সৃষ্টি হয় এই তরঙ্গ এবং গ্রাহক যন্ত্রে সর্বপ্রথম এসে এই তরঙ্গটাই পৌঁছায়। এই জন্য এটাকে আমরা বলে থাকি প্রাথমিক তরঙ্গ। এই তরঙ্গের যদি গতিবেগ বলা যায় সেকেন্ডে প্রায় 5 থেকে 14 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। মানে বুঝতেই পারছো এই তরঙ্গ কিন্তু সব থেকে দ্রুত গতি সম্পন্ন তরঙ্গ। এই তরঙ্গটাকে আমরা বলে থাকি পুশ বা ঠেলা তরঙ্গ। এই তরঙ্গের একটা নাম কি, পুশ বা ঠেলা তরঙ্গ বা সংনমন তরঙ্গ। এই তরঙ্গের যে কম্পন অর্থাৎ এই তরঙ্গটা কি হচ্ছে, ছোট ছোট অনুদৈর্ঘ্য প্রকৃতির হয়। বোঝা গেল? এই তরঙ্গটা অনুদৈর্ঘ্য প্রকৃতির হওয়ার জন্য এই তরঙ্গটাকে মাধ্যমের কোণাগুলো কি সমান্তরালে, যেই দিক দিয়ে তরঙ্গটা প্রবাহিত হয় মাধ্যমের কোণাগুলো সেই দিকে সমানভাবে কি হচ্ছে, তার দিকেই কাঁপতে থাকে। বোঝা গেল না? এই তরঙ্গটা কিন্তু শব্দ তরঙ্গের একটা অনুরূপ তরঙ্গ। বোঝা যাচ্ছে?
তারপরে যেটা রয়েছে, এই তরঙ্গ কিন্তু কঠিন বলো, তরল বলো, গ্যাসীয় বলো, সব মাধ্যমের মধ্য দিয়েই যেতে পারে। হ্যাঁ, এরপর যেটা রয়েছে এই তরঙ্গটা কি, এই তরঙ্গ কিন্তু যেমন দ্রুতগতি সম্পন্ন, কিন্তু এই তরঙ্গের ফলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন নেই, অর্থাৎ ক্ষয়ক্ষতি সেরকম কিন্তু হয় না। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এস, অর্থাৎ সেকেন্ডারি, অর্থাৎ গৌণ তরঙ্গ। এই তরঙ্গ কি, এই তরঙ্গ গ্রাহক যন্ত্রে প্রাথমিক তরঙ্গের পরে এসে পৌঁছায়, এই জন্য এটাকে আমরা কি বলে থাকি, গৌণ তরঙ্গ। এই যে গৌণ তরঙ্গটা দেখতে পাচ্ছি, গৌণ তরঙ্গ কঠিন মাধ্যমের মধ্য দিয়ে কেবলমাত্র যেতে পারে, তরল এবং গ্যাসীয় কোনো মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু যেতে পারে না। এই তরঙ্গটা কি, এই তরঙ্গের গতিবেগ সেকেন্ডে প্রায় 3.5 থেকে 7 কিলোমিটার সেকেন্ডে প্রবাহিত হয়। এই তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্যটা, এটা কিন্তু অনুপ্রস্থ প্রকৃতির, মানে এই যে দেখতে পাচ্ছ আমি তরঙ্গগুলো আঁকিয়েছি, এটা দেখো একদম পি তরঙ্গ একদম অনুদৈর্ঘ্য, এর তরঙ্গ দৈর্ঘ্যগুলো দেখো কত ছোট। এস তরঙ্গে যাও, এর তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু বেশ একটু বড়, এই জন্য মানে পি তরঙ্গ থেকে বড়, এই জন্য এটাকে আমরা বলছি অনুপ্রস্থ তরঙ্গ। এইটাকে আমরা কি বলছি না, এই তরঙ্গটা কিন্তু আলোক তরঙ্গের একটা প্রতিরূপ তরঙ্গ। বোঝা গেল? এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সর্বশেষ, সেটা হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। এই পৃষ্ঠ তরঙ্গকে আমরা বলে থাকি এল তরঙ্গ। এই তরঙ্গ সবার শেষে গ্রাহক যন্ত্রে পৌঁছায়। এই তরঙ্গটা খুবই মন্থর প্রকৃতির তরঙ্গ, খুব ধীর গতিতে, খুব লেজি। এই যে তুমি দেখতে পাচ্ছ প্রাথমিক দেহ তরঙ্গ, এই দেহ তরঙ্গ কিন্তু পৃথিবীর অভ্যন্তরে অর্থাৎ উপকেন্দ্রে এসে ধাক্কা মারে এই দুটো তরঙ্গ, কিন্তু পৃষ্ঠ তরঙ্গটা কি ভূপৃষ্ঠ বরাবর প্রবাহিত হয়। অর্থাৎ তোমরা যে দেখতে পারো ভূমিকম্পের পর 5 তলা বিল্ডিং পড়ে গেছে, একটা বড় গাছ পড়ে গেছে, এটা কিন্তু P/S তরঙ্গ ঘটায় না, এটা কিন্তু এল তরঙ্গের ফলে ভূপৃষ্ঠে যত ধ্বংসলীলা চলে সব কিন্তু এল তরঙ্গের ফলে ঘটে, অর্থাৎ পৃষ্ঠ তরঙ্গের ফলে। এই যে এল তরঙ্গটা দেখতে পাচ্ছ, এই এল তরঙ্গ কিন্তু ভূপৃষ্ঠ বরাবর প্রবাহিত হওয়ার জন্য এই তরঙ্গটা কি পি এবং এস তরঙ্গ যত দ্রুত গতিতে এখানে এসে ধাক্কা মারবে, ঠিক তত দ্রুত গতিতে কিন্তু এল তরঙ্গ কিন্তু ভূপৃষ্ঠ বরাবর প্রায় সমকোণে ভূপৃষ্ঠকে এইরকম ভাবে উলম্ব উপর নিচ করে করে দুলিয়ে ভূপৃষ্ঠে কিন্তু ধ্বংস সাধন করবার চেষ্টা করবে। এর গতি যতটাই মন্থর, এর কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ তার থেকেও বেশি ভয়ানক। এই তরঙ্গটা কি না, এই তরঙ্গটাকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, একটা র্যালে তরঙ্গ, একটা লাভ তরঙ্গ। র্যালে তরঙ্গ যেটা 1885 সালে ভূবিজ্ঞানী র্যালে সর্বপ্রথম এই তরঙ্গটাকে আবিষ্কার করেন। না, এই তরঙ্গ হচ্ছে ভূপৃষ্ঠ বরাবর প্রবাহিত পি তরঙ্গ বিশিষ্ট একটি তরঙ্গ। পি তরঙ্গ যেরকম বৈশিষ্ট্য, ঠিক এইরকমই একটা পি তরঙ্গ বিশিষ্ট তরঙ্গ হচ্ছে র্যালে তরঙ্গ। এই তরঙ্গ কিন্তু সেরকম কিন্তু ধ্বংসাত্মক ক্ষমতা নেই, অর্থাৎ মৃদু ধ্বংসাত্মক ক্ষমতা। এই যে দেখতে পাচ্ছ, এটা জল তরঙ্গের মতোই কিন্তু এই তরঙ্গ এরকম ভাবে উপর নিচ ঢেউয়ের মতো আকারে প্রবাহিত হয়। আর যেটা দেখতে পাচ্ছ লাভ তরঙ্গ, না এই যে লাভ তরঙ্গ, এটা কিন্তু ভূবিজ্ঞানী লাভ 1911 সালে এই তরঙ্গটাকে আবিষ্কার করেন। এটা কি, এটা হচ্ছে সর্পিলাকারে প্রবাহিত হবে, অর্থাৎ অনুয়িকভাবে এরকম ভাবে সর্পিলাকারে এই তরঙ্গটা প্রবাহিত হয়। এবং এই তরঙ্গটা কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ সাংঘাতিক ভয়ানক, অর্থাৎ এর ফলে কিন্তু সব থেকে বেশি ধ্বংস সাধন হয় কিন্তু এই এল তরঙ্গের, এই লাভ তরঙ্গের ফলে। বোঝা গেল? এই তরঙ্গটাকে আমরা কি বলে থাকি, এল কিউ তরঙ্গ নামেও কিন্তু জানি। এই ছিল আজকে মোটামুটি ভূমিকম্প সম্পর্কে একটা ছোট্ট আলোকপাত। অ্যাকচুয়ালি ভূমিকম্পের চ্যাপ্টারটা বিশাল বড়, তো আমি অনেক তথ্য ধরলে এটা মোটামুটি 1 ঘন্টা হয়ে যাবে। অলরেডি প্রায় 22-24 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে, তো তোমাদেরও একঘেয়েমি লাগবে পুরো ভিডিওটা দেখতে গিয়ে। তো আমি আজকে ছোট্ট একটা অংশ তুলে ধরলাম, নেক্সট ভূমিকম্প সম্পর্কে পরবর্তী অংশ তোমাদের সামনে আলোকপাত করব। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আশা করি এই ভিডিওটি দেখার পর আমার যারা স্কুল লেভেলের যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা কলেজে পড়াশোনা করছে, কিংবা যারা কম্পিটিটিভ লাইনের জন্য খাটাখাটনি করছে, তাদের আজকের এই টপিকটা বিশেষ সাহায্য করবে। যদি ভালো থাকে তাহলে বন্ধু বান্ধবের মধ্যে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং আমার পাশে থাকুন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো অনেক একটা আশা নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। তোমরা দেখলে, তোমরা লাইক দিলে বা তোমরা কমেন্ট করলে আমার যথেষ্ট ভালো লাগে, যার জন্য কি
ভিডিও দেওয়ার প্রবণতাটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। ভালো থাকবে, আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আবার চলে আসবো। বাই।